তবুও ডাকে নিলয়কে। নিলয়ের ফোন বেজে চলেছে। অর্ক স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নিশির কল। অর্ক নিলয়কে ডাকার সাহস পায় না। ভাইয়া, ভাবির ফোন, রিসিভ করো না কেন? আমার কি রিসিভ করা উচিত? কথা বলো একবার। আচ্ছা। নিলয় ফোন হাতে নিয়ে বারান্দায় আসলো। নিশি এতক্ষণে 100 কল করা হয়ে গিয়েছে। কল রিসিভ করে নিলয়। ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে নিশি বলে, আমি সরি নিলয়, তুমি আমাকে মাফ করে দিও। আর এমনটা হবে না। তুমি যা বলবা আমি তাই করব। দেখো, এসব ছুরি বলবা না, ছুরি শুনতেও বিরক্ত লাগে। তোমার ভুল ছিল, আমাকে কালকে রাতে বা সারাদিনে একবারও জানাওনি যে তুমি আদ্রিয়ানের সাথে বাইরে যাবে। আমি যদি আজকে ফুচকার দোকানে না যেতাম তাহলে তো তোমাকে দেখতাম না। আর তুমি আমাকে না জানিয়ে বের হয়েছ। আমি তো বারণ করিনি বের হতে, বলছি আমাকে জানাতে, সেটা করনি। তার উপর কল দিলাম অনেকবার, তুমি রিসিভ করনি। নিলয় আমি দুঃখিত, প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমার ভালো লাগছে না কিচ্ছু। তুমি আমার সাথে ঠিকভাবে কথাও বলো না। আমি কথা দিচ্ছি আমি এমন কাজ আর কখনো করব না। দেখো, এগুলো শুনতে আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। কল দিবা না বারবার। তোমাকে যখন কল করেছিলাম ধরনি কেন? তখন আমি রেডি হচ্ছিলাম। ওয়াও, অন্যের জন্য আমার কল রিসিভ করনি, তার উপর ম্যাচিং করে ডিস পড়েছ। সেরা কাজ করেছ। এখন আদ্রিয়ানের সাথে গল্প করো, ভালো লাগবে। নিলয় এমন বলল না। আমি আসলে ওর সাথে ড্রেস আপ নিয়ে মিলে যাব। তাই নাকি? জানো না? আহারে, আর ওই ছেলেটা, উনি উনি থেকে এখন ও হয়ে গেল। ওর সাথে তোমার ডিসঅ্যাপ মিলে যাবে। বাহ, কি সুন্দর বাক্য। বুঝেছি আমি, কোনো ব্যাপার না। তুমি তোমার ফ্যামিলির কথা মতো বিয়ে করে নিও। আমি তোমার বাবাকে কল করে বলবো এখন যে আঙ্কেল চিন্তা নেই, আপনার মেয়ে থেকে আমি দূরে সরে যাচ্ছি। নীলয়কে নিয়ে আর নিশিকে কোনো শাস্তি দেবেন না, সে এখন আমার থেকে ফ্রি। নিলয় এমন করো না প্লিজ, আমি তোমার পায়ে পড়ি। বাবাকে কল করিও না। আমি কি করব? আমার কথা শোনো নিলয়। কি শুনবো? হ্যাঁ, শুনতাম যদি তুমি আমাকে জানাতে। আবার যখন রেস্টুরেন্টে তোমাদেরকে বারবার কাপড় বললাম, কোনো প্রতিবাদ তুমি করনি, তাহলে কিসের কথা শুনবে? আমাকে যদি আর কল করেছো, তোমাকে ব্লক করে দূরে চলে যাবো বলে দিলাম। নিলয় ফোন কেটে দেয়। নিশি আবার ফোন করে। নিলয় কল কেটে ফোনটা অফ করে দেয়। তারপর অর্কর কাছে আসে। অর্ককে বলে, আমি অফিসে গেলাম, কেউ খুঁজতে আসলে বলবে জানি না। সে বাড়ি থেকে রাতে বের হয়েছিল, এখনও ফিরেনি। ফোনটাও রেখে গিয়েছি, ঠিক আছে? কিন্তু তুমি এত রাতে অফিসে কেন যাবে? কাজ আছে, আর ইমার্জেন্সি না হলে আমার ওই নাম্বারে কল করবি না। আর আশা করি নিশির কথা বলার জন্য নিশ্চয়ই ফোন করবি না। নিলয় তার ব্যাগ নিয়ে বের হয়। বাইরে এসে ব্যাগ থেকে তার নিজের ফোন বের করে মাসুমকে কল দেয়। কয়েক মিনিট পর মাসুম বাইক নিয়ে চলে আসে। নিলয় বাইকে উঠে বসতেই সেখান থেকে মাসুম তাকে নিয়ে চলে যায়। অর্ক খালি অবাক হয়ে আছে। কি করবে সে কে জানে। নিশি কাঁদতে কাঁদতে 3টে টিস্যুর বক্স খালি করে ফেলেছে। ওর সারা রুমে খালি টিস্যু পেপারস ফেলানো। জামিলাকে যেদিন ডাকতে আসে। মা, কি হয়েছে? রাত 12টা বাজে, এখন ঘুমাসনি? খেয়েছিস রাতে? আমি তো খেয়েছি, কিন্তু আপু খায়নি। কেন? কি করে ও? কান্না করছে। কাঁদছে মানে? কি হয়েছে? জামিলা জেরিনকে নিয়ে রুম থেকে বের হয়। জিহান আর আদ্রিয়ান ড্রয়িং রুমে বসে দাবা খেলছে। তারা কিছুই জানে না। নিশির রুমে আসে জামিলা। দরজা ধাক্কা দিয়ে বলে, নিশি, দরজা খোল। না খেয়ে আছিস কেন? নিশি কোনো জবাব দেয় না। জামিলা আবারও ডাকতে থাকে নিশিকে। একটানা 5 মিনিট ধরে ডাকে নিশিকে। নিশি, দরজা খুলবি তুই? কি সমস্যা? হ্যাঁ, না খেয়ে রুমে কি করছিস? যাও তো এখান থেকে, আমার খেতে ইচ্ছে করছে না। দরজা খোল বলছি। নিশি দরজা খুলে দেয়। জেরিন আর জামিলা ভেতরে প্রবেশ করে অন্ধকার রুম। জেরিন লাইট জ্বালায়। ফোনটা বিছানায় পড়ে আছে, মনে হচ্ছে আছাড় মেরে রেখেছে। ফ্লোরের চারপাশে টিস্যু পেপার ছড়িয়ে আছে। নিশির চোখ মুখ লাল হয়ে গেছে। নিশির দিকে তাকিয়ে জামিলা বলে, কি হয়েছে? এমন পেরির মতো করে আছিস কেন? রুমের অবস্থা এমন করা কেন? কাঁদছিস কেন? বলবি তো কি হয়েছে? কিচ্ছু হয়নি, রুম থেকে যাও তো। মার খাস না। কি হয়েছে বল? আরে বললাম তো কিছু হয়নি, মেজাজ খারাপ আছে।
কি না কি বলবো অজান্তে। কষ্ট বাবা, যাও রুম থেকে, আমাকে একা থাকতে দাও। জামিলা বেগম পাশে বসল। নিশিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বুকে টেনে নেয়। মায়ের বুকে মাথা রাখে নিশি। মাথায় হাত বোলাতে বোলাতে নিশিকে প্রশ্ন করে, কি হয়েছে আমাকে বল। মা, নিলয় আমার সাথে কথা বলবে না বলে দিয়েছে, আমার সাথে রিলেশনও রাখবে না। বাবা কল করলে বলবে সে আমার সাথে আর থাকতে চায় না, নিশিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে বলবে। আমি কি করব? নিলয়কে এনে দাও। অনেকবার কল করেছি, রিসিভ করেনি। একটু আগেই রিসিভ করে। আমাকে কল ও মেসেজ করতে বারণ করেছে। ও জানে না আমি ওকে ছাড়া ভালো থাকতে পারি না। আমার কিছুই ভালো লাগছে না, খেতেও না। আমার কষ্ট হয় অনেক। নিলয়ের নাম্বারেও ফোন ঢুকছে না, বন্ধ করে রেখেছে। মা, নিলয় আমার সাথে কথা বলবে না কেন? আমি মরেই যাব দেখো, তখন আর কাউকে কষ্টে রাখবো না। তোমাদেরও আর কোনো চিন্তা থাকবে না আমার জন্য। তোমাদের অমতেই আমি যে রিলেশনে জড়েছি, সেটাও আবার মুসলিম ছেলে। কত কিছু করলা, মামলা, কত কিছু করলা। মারলা আমাকে, না খাইয়ে রাখলা, বকাঝকা গালি দিলা, অবহেলা করলা। কিন্তু সেদিন মরেই যাব, যেদিন তোমরা খুশি হবে। হয়তো হবা, ভাববা যাক আপদটা বিদায় হয়েছে, আমাদের মান সম্মান নষ্ট হবে না। মরে যাব দেখো, সবার কষ্টের কারণ হব না আমি। জামিলা বেগম নিশির কথা শুনে চুপ হয়ে গেছে। ঝাড়ি দিয়ে নিশিকে বলে, থাপ্পড় চিনিস? কী সব বলিস? হ্যাঁ, মরবি কেন? আমরা আছি না। আর নিলয়ের সাথে কি হয়েছে বল আমাকে। আমি বলছি মা, আপু তো আজকে আদ্রিয়ান ভাইয়ার সাথে ঘুরতে বের হয়েছিল। টিচারকে জানায়নি আপু, ভেবেছিল বের হওয়ার আগে জানাবে। কিন্তু এর মধ্যে টিচার আপুকে অনেকবার কল করে, আপু রিসিভ করেনি। আপু যখন বের হয়ে টিচারকে বলতে যাবে তখন আবার টিচার কল করে না, ফোন রেখে বের হয়ে আসে আর ফুচকার দোকানে আসে। সেখানে এসে আপুদেরকে দেখতে পায় আর দুইজন ম্যাচিং ড্রেস পরে গেছে। আদ্রি ভাইয়ার সাথে আপু হেসে হেসে কথা বলছিল। সেসব দেখে টিচারের জেলাস হওয়ার স্বাভাবিক। সেই রাগে টিচার কথা বলছে না। এখন আপুর এই অবস্থা, টিচারের ফোন বন্ধ তো শুনলেই। জেরিনের কথা শুনে জামিলা বেগম কী বলবে বুঝতে পারছে না। জেরিনের থেকে এই সব কিছু শুনে জামিলা কী বলবে একদমই বুঝতে পারছে না। নিশির মাথায় হাত বোলাতে বোলাতে বলে, ধুর পাগলি, এসব কোনো ঝগড়া হলো? কেন হবে না? বাবা যদি তোমাকে এমন কারোর সাথে দেখে আর তুমি বাবাকে এসব জানাওনি, বাবা কি করবে? তোমাকে জড়িয়ে ধরবে। ওই চুপ, বেশি কথা বলিস, ভোরেও ধরে থাপড়াবো কিন্তু। আচ্ছা দাঁড়াও, কল করি। নিশি ফোন নিয়ে অর্ককে কল করেছে। স্পিকারে দেওয়া এপাশে। অর্ক রিসিভ করেই বলে, সালাম নেবেন ভাবি, এত রাতে ফোন করলেন যে? নিলয়ের ফোন বন্ধ কেন? তাকে ফোনটা দাও, মা কথা বলবে। ভাবি, ভাইয়া তো বাড়িতে নেই, কসম বলছি। ভাইয়া রাগ করে 1 ঘন্টা আগে বাড়ি থেকে বের হয়ে গেছে। ফোনটা বন্ধ করে টেবিলে রেখে চলে গেছে। এত আটকালাম কিন্তু শোনেনি, বলেছে খুঁজবি না, একা থাকবে সে। মানে নিলয় বাড়িতে নেই? কোথায় গিয়েছে সে? কেন গিয়েছে? আমি তো জানি না কোথায় আর কেন গিয়েছে, খালি বলেছে কেউ খুঁজলে বাড়িতে নেই এতটুকু জানাতে। কখন আসবে? সেটা তো জানি না ভাবি। নিশি ফোন কেটে দিয়ে আবার কাঁদতে শুরু করে। জামিলা বেগম ভয় পায়। এই মেয়েকে সামলানো এখন কঠিন। বাড়িতে গেস্ট রয়েছে, কি যে হবে। তাড়াতাড়ি বুদ্ধি করে জামিলা বলে, নিশি, খাদিস না, আমরা কালকে যাব নিলয়কে খুঁজতে। চিন্তা নাই, রাতে কিছু খাসনি, দুধটুকু খা। আচ্ছা, সত্যিই যাবা তো? হ্যাঁ যাব, তাহলে দুধ খেয়ে ঘুমাবি। জামিলা বেগম দ্রুত রুম থেকে বের হয়। 1 গ্লাস দুধে ঘুমের মেডিসিন মিশিয়ে নিশির জন্য নিয়ে আসে। নিশি পুরোটা খেয়ে নেয়। ঠিক 10 মিনিট পর নিশি ঘুমের করে ঢলে পড়ে। নিশিকে বিছানায় শুইয়ে দিয়ে জামিলা বেগম হাঁপ ছেড়ে বাঁচে। জামিলা বেগম নিজের রুমে আসে। জিহানকে সব কিছু বলে। ওই তোমার মেয়েকে আমি বাঁচাতে পারবো না। নিলয়ের ভিতরে কি পেলো বুঝলাম না। নিলয়ের কথা বলা বন্ধ করে দিয়েছে নিশের সাথে। নিশি এখন পাগলামি করছে। অনেক কষ্টে তাকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে আসছি। আমি জানি না সকালে কি হবে, তুমি সামলাও। তোমার মেয়ের দোষ। তোমার মেয়ে নিলয়কে না জানিয়ে ঘুরতে গিয়েছে, তাও আবার আদ্রিয়ানের সাথে।
নিলয়ের সামনেই পড়েছে। দুজনে ম্যাচিং ড্রেস পরেও গেছে। ব্যাস, আর কি। এখন নিশি বুঝছে কি কি করছে সে। উফ, এদের নিয়ে আর পারি না। আচ্ছা, সময় হলে সেটা দেখা যাবে। আর কালকে আয়াস ভাই আসবে বাড়িতে। নিশিকে একটু বুঝিয়ে রেখো। নিশির সাথে কথা বলবে। কি বলবে আমি জানি না, আমাদের সবার সাথেও বলবে। আদ্রিয়ান বাড়িতে, নিশ্চয়ই তিনি নিশি আর আদ্রিয়ানের বিয়ের কথাই বলতে আসবে। তারপর নিশি কি যে করবে দেখতে থাকো। আমি পারবো না তখন সামলাতে, বলে দিলাম। ওনারা দুজন গল্প করতে থাকে। পরিত্যক্ত ফ্যাক্টরির মেন গেটে কড়া নাড়ার শব্দ শোনা যায়। কবির আর পলাশ চমকে ওঠে। এই ভোর রাতে কে এলো? মনে হয় খাবারের লোক। নেশা করেছো? সে আসে সকালে। এখন কেন? পুলিশ আসছে নাকি? না, পুলিশ আসবে না, দাঁড়ান দেখছি। কে কে বাইরে? কোনো জবাব আসে না। পলাশ আরও একবার ডাকে, কিন্তু কোনো জবাব আসে না আবার। পলাশ বিছানার কাছে আসবে, তখনই শুনতে পায়, ভাই দরজা খোলেন, আমি মাজেদ মেম্বার। মনে নেই নিশি আমার ছেলেকে ধর্ষণের মামলাটাতে পিটিয়ে জেলে পাঠিয়েছে? আপনার লোক আমি। পলাশ সাথে সাথে গেট খুলে দেয়। মাজেদকে দেখে হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসে। মাজেদকে বলে, তুমি এই ভোর রাতে কেন? আদ্রিয়ান মানে আপনার ছেলে বলেছে আপনারা এখানে থাকেন। দিনের বেলায় আসলে কেউ দেখবে বলে এখানে এই সময় এসেছি। কিন্তু তুমি এখানে কেন এসেছো? আদ্রিয়ান প্ল্যান বানিয়েছে একটা, সেটা আপনাদেরকে জানাতে বলেছে। কি প্ল্যান? নিশিকে আগে বিয়ে করবে আদ্রিয়ান। একদিকে নিশির বিয়ে হবে, অন্যদিকে আমরা সব লুটপাট করব ওদের বাড়ি। তারপর নিশিকে সহ ওর বাবা মা আঙ্কেলকে তুলে নিয়ে আসবো এখানে। সবাইকে আদ্রিয়ানের মেরে ফেলবে বলেছে। নিশিকে নিয়ে সে চলে যাবে দেশের বাইরে, আর আপনারা আবার নিজের আসনে বসবেন। কিন্তু আমরা তো এখন পলাতক, বের হলেই সমস্যা, কিভাবে কি করব? সেটার জন্য তো আমি আছি। নিশির জন্য আমার সব কিছু হারাতে হয়েছে। না আছে আমার মেম্বারশিপ শেয়ার, আর না আছে কোনো সম্মান। আমার ছেলেটাও নেই আমার কাছে। আমার সব কিছু শেষ হয়ে গেছে নিশির কারণে। নিশিকে সরাতে আমি সব কিছু করতে পারব। আপনাদের যখন ফোন করবে আপনারা শুধু জায়গাটা রেডি রাখবেন, বাকিটা আমি করে দেব। আদ্রিয়ান তো আছেই, নিশিকে বাঁচানোর জন্য কেউ থাকবে না। তাহলে জলদি করো, আমাদের কাছে এখন ফোন নেই, তবে ম্যানেজ করে নিতে পারবো। তুমি এখন যাও, দরকার পড়লে এখানে আসবো, এর আগে না। ঠিক আছে স্যার। মাজেদ চলে যায় সেখান থেকে। আদ্রিয়ান এলাকা সব চেনে। নিশির সাথে এলাকা ঘোরার নাম করে মাজেদের সাথে কথা হয়। মাজেদের কথা জানতো সে। পলাশ তাকে সব কিছু জানাতো। রাজকে কি বলতো, কি করতো, সব কিছু। নিশি ফুচকার দোকান থেকে বের হয়ে সোজা বাড়িতে চলে আসে। আদ্রিয়ান একাই ঘোরে পুরো এলাকা, সব কিছু নিজের মতো করে সাজিয়ে নেয়। মাজেদকে পেয়ে তার সাথে সব কিছু প্ল্যান করে। মাজেদ রাজি হয়ে যায়, কারণ নিশির সাথে সাজেদের একটা ঝামেলা আছেই, আর সেটার সুযোগে আদ্রিয়ান মাজেদকে ব্যবহার করছে। কলিং বেল চাপে আয়াস সাহেব। আদ্রিয়ান এসে দরজা খুলে দেয়। আদ্রিয়ানকে দেখে আয়াস সাহেব মুচকি হাসল। আদ্রিয়ান বলে, হ্যালো স্যার, আসুন ভিতরে। তুমি দরজা খুললে যে, ওরা কোথায়? ওনারা বিজি আছে। আমি আসলে পত্রিকা পড়ছিলাম এখানে বসে, কলিং বেলের শব্দ শুনতে পেয়ে খুলে দিলাম। আসুন ভিতরে। আদ্রিয়ানের কথা শুনে আয়াস সাহেব খুশি হয়, ভেতরে আসেন। সোফাতে বসেই জেহানকে ডাকে। জেহান দ্রুত আসে তার কাছে। ভাই আসছেও? হ্যাঁ, বাড়ির সবাইকে ডাকো, কথা আছে জরুরি। নিশি কোথায়? নিশিকেও ডেকে আনো। থাক না, নিশিও ঘুমাচ্ছে। আমাদেরকে বলো, আমরা ওকে বলে দেব, চিন্তা নাই। ও আচ্ছা, ভাবিকে ডাক দে। আসছি আমি। বাড়ির সবাই একসাথে এসে বসেছে। আয়াস সাহেব চায়ে চুমুক দিয়ে জেহানকে বলে, আদ্রিয়ান চলে এসেছে।
ছেলেটা তোর স্টুডেন্ট ছিল, ভালো ছেলে বলেছিল। নিশির সাথে আদ্রিয়ানের বিয়ে আর 2 দিন পর দেব। সেদিন আমাদের একটা উৎসব হবে, স্টার সানডে। সেদিন অ্যানাউন্স করব আদ্রিয়ান আর নিশির বিয়ের কথা। সেদিন গির্জাতে গিয়ে ওদের বিয়ে পড়ানো হবে। অবশ্য গির্জা তো আমাদের বাড়িতেই আছে, সেখানে সবাইকে ডাকা হবে। তারপর আদ্রিয়ান আংটি পরিয়ে বিয়ের কাজ সেরে ফেলবে। ভাই, মানে এই সিদ্ধান্ত নিশিকে জানানো ঠিক ছিল না। সেটা জানবে, আর তাছাড়া ওর সিদ্ধান্তের কি আছে? আমরা যা বলবো সে ওটাই করবে। হ্যাঁ, কিন্তু নিশি আগের মতো নেই। আপনি তো সবই জানেন নিশি কেমন পাগলামি করতে পারে। তাকে সামলানো কঠিন। এসব বাদ দে তো। এগুলো মাঝে মধ্যে এমন হয়, সবাই একবার না একবার এসবে জড়ায়। বিয়ের পর সব কিছু ঠিক হয়ে যাবে, এসব আপনার ভাবা লাগবে না। আচ্ছা ঠিক আছে, যা ভালো হয় করেন। তবে নিশির কিছু হলে সম্পূর্ণ দায় কিন্তু আপনাকে নিতে হবে। এ অবধি ওর ব্যাপারে যা সিদ্ধান্ত নিয়েছেন আমরা কিছুই বাধা দেইনি, কিন্তু এবার বিষয়টা অনেকটা এমন নয়। কারণ মেয়ের সাথে আমরা থাকি, সে কি করে না করে আমরা জানি। আপনি একবার নিশির সাথে কথা বলে দেখেন কি হয়। চুপ করো তো সব। আমি নিশির সাথে কথা বলবো। নিশি ঘুম থেকে উঠলে আমার সাথে দেখা করতে বলবে। আয়াস সাহেব চলে যায় কথাগুলো বলে। জেহান আর জামিলা যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে যাচ্ছে। নিশির অবস্থার কথা ভেবে ওনারা দুজন চিন্তিত হন। নিলয়ের নাম্বারে কল করে ওরা দুজন, কিন্তু নিলয়ের নাম্বার বন্ধ। জেরিনকে ডাকে জামিলা। জেরিন আসে। নিলয়ের ছোট ভাইয়ের নাম্বার আছে না নিশির কাছে? নিয়ে আয় তো। আচ্ছা। জেরিনের কাছেই আছে, কিন্তু হুট করে দিলে বুঝে যাবে তারা। তাই নিশির রুম থেকে ঘুরে এসে নাম্বারটা নিয়ে আসে জেরিন। অর্ককে ফোন করে জামিলা। অর্ক ফোন রিসিভ করতেই বলে, আমি নিশির মা বলছি। জি আন্টি। নিলয়ের কোনো খোঁজ পেলে? আসলে নিশির বিয়ের কথা বলে গেল ওর আঙ্কেল। বিয়েটা আদ্রিয়ানের সাথে 2 দিন পর দেওয়ার কথা বলেছে। আমি জানি না নিলয়ের কি হবে, কিন্তু নিশিকে একমাত্র নিলয় ঠিক করতে পারে, সামলাতে পারে। তাই নিলয়কে জানাও বিষয়টা যেভাবে হোক। জি আন্টি, আমি খুঁজছি ভাইয়াকে, আপনাকে জানাবো। অর্ক ফোন কেটে দিয়ে নিলয়ের নাম্বারে ফোন করে। নিলয় রিসিভ করে বলে, কি হয়েছে? ভাইয়া 2 দিন পর নিশি ভাবির বিয়ে আদ্রিয়ানের সাথে। আয়াস সাহেব ঠিক করে গিয়েছে আজকে। এখন কি করবা? যা ইচ্ছে হোক, আমার কি? তোকে না বলেছি আমাকে নিশির ব্যাপারে কল না করতে? আচ্ছা। অর্ক ফোন কেটে দেয়। নিলয়কে বোঝানোর শক্তি অর্কের নেই। ওদিকে নিশি ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নিচে আসতেই দেখে জেহান আর জামিলা বসে আছে। নিশিকে দেখেই জামিলা ভয় পায়। নিশি এসেই বলে, মা, নীলয়ের ফোন এখনও বন্ধ। তুমি রেডি হওনি? নীলয়দের বাসায় যাবো, চলো। হ্যাঁ, আগে খেয়ে নে। আর শোন, তোর আঙ্কেল দেখা করতে বলেছে, আগে দেখা করে আয়, তারপর যাব। আর হ্যাঁ, আঙ্কেল যা বলে তা চুপচাপ শুনবি, কিচ্ছু বলবি না। পরে দেখা করব, আগে চলো। না, আগে ওনার সাথে দেখা করতে হবে। যা দেখা করে আয়। ধ্যাত, আচ্ছা যাচ্ছি। নিশি না খেয়ে বের হয়। ওর লোকেদের ডাকে নিশি। সোজা তাদেরকে নিয়ে আয়াস সাহেবের অফিসে চলে আসে। নিশি এসে বসে আয়াস সাহেবের অফিসে। চেয়ারে বসে চুপচাপ মাথা নিচু করে ফোনটা নিয়ে নিলয়কে কল করে যাচ্ছে, কিন্তু নিলয়ের ফোনে কল ঢুকছে না। আয়াস সাহেব বাইরে থেকে অফিসে ঢুকলো। নিশির সামনে এসে বসে তিনি। নিশিকে দেখে বলে, আসছো? তোমাকে তো আজকাল দেখাই যায় না। আগে তো রোজ একবার হলে অফিসে আসতে, এখন তো ডেকে আনতে হয় তোমাকে। কি হয়েছে? মা বলল ডাকলেন? হ্যাঁ, আদ্রিয়ানকে নিশ্চয়ই চেনো। চিনি। কেন এসেছে নিশ্চয় জানো তুমি? হ্যাঁ জানি। আমার সাথে তার বিয়ের কথা। এজন্য স্টার সানডের দিন তোমার আর আদ্রিয়ানের বিয়ে ঠিক করেছে, বুঝেছো? সরি, এটা সম্ভব না আঙ্কেল। আমার ইচ্ছে ছিল ডাক্তার হব, পড়াশোনাতেও ভালো ছিলাম। আপনি রাজনীতি নিয়ে পড়তে বললেন, শেষে এসে আমাকে লিডার বানিয়ে দিলেন। সব কিছু শুনেছি, নিজের কেরিয়ারটাকে রাজনীতির ভিতরে ঢুকিয়েছি। আমারও তো ইচ্ছে থাকতে পারে। কখনো আপনি জানতে চাননি। হ্যাঁ, আপনি আমাকে বেশি আদর করেছেন। নিজের কেউ নেই বলে আমাকে নিজের মেয়ের মতো দেখেছেন। বরং আমার বাবার থেকে আমার জীবনে আপনার প্রাধান্যটা এবং অধিকারটা অনেক বেশি দেখিয়েছেন। সব করেছি আপনার জন্য। নিজের দিকে ঠিকঠাকভাবে তাকাইনি আমি। কত মানুষ, কত কথা শুনেছি, চুপচাপ সহ্য করেছি
আপনার জন্য নির্বাচন করিয়েছি। আপনার জন্য এমপি নির্বাচনে আমি টানা 4-5 দিন রাতে ঘুমাইনি, সারা এলাকায় ঘুরে বেরিয়েছি। খোঁজ নিয়েন আপনি, সব আপনার জন্য করেছি। কিন্তু এবার আপনার কথা আমি রাখতে পারবো না। আর কেন পারবো না সেটা হয়তো আপনি এতদিনে ভালো করেই জানেন। আয়ার সাহেব কিছু বলে না, নিশির দিকে তাকিয়ে আছে। নিশিও চুপচাপ বসে আছে। দুজনে বেশ কিছু সময় নীরবতা ভেঙে বলে, নিশি, তুমি আমার মেয়ে। আমি তোমাকে নিজের হাতে বড় করেছি। ভাইয়ের মেয়ে হয়েও তোমাকে আমি সব সময় নিজের কাছে রেখেছি। তুমি আমার সিদ্ধান্তের উপরে কথা বলছো, কি চাও তুমি? আঙ্কেল, কষ্ট নিয়েন না। আমি নিলয়কে ভালোবাসি, আর সে মুসলিম। তাতে কি? এত ধর্ম দিয়ে কি হবে? যদি বাঁচার জন্য সেই নিজেকেই কাজ করতে হয়। ধর্ম হলো আবেগের বিষয়, বিশ্বাসের বিষয়। ধর্ম দিয়ে মানুষকে বিচার করতে নেই। ধর্ম সব কিছুর ঊর্ধ্বে। কিন্তু আমার কাছে মানুষই সত্য, তাহার উপরে কিছু নেই। ধর্মের বড়াই কোনো ধর্মগুরুরা করেননি। তাদেরকে তো সৃষ্টিকর্তা সব রকমের মর্যাদা দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে। তারা তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেননি। সব ধর্মে শান্তির প্রতিষ্ঠা নীতি শেখায়, কাউকে মারতে নয়। আমি খ্রিস্টান হয়ে কোনো মুসলিম ছেলেকে ভালোবাসতে পারবো না। তাহলে আজকে থেকে, এখনই আমি এই ধর্ম ত্যাগ করলাম। আমি বাড়ি থেকে, আপনাদের এই সমাজ থেকে চলে যাব। তারপর দেখি কি হয়। নিশি, আমাকে তুমি রাগাবে না। আমি যেমন নরম করে কথা বলি, তেমনই রাগটা অনেক বেশি। আমি তোমার সাথে জোর করতে চাই না। 2 দিন পর বিয়ে হবে মানে হবেই, আর সেটা আদ্রিয়ানের সাথেই হবে। দরকার হলে জোর করে হলেও আমি তোমাকে সেদিন বিয়ে দেব, মনে রেখো। যাও এখন সামনে থেকে। নিশি আয়ার সাহেবের অফিস থেকে বের হয়। প্রচণ্ড কান্না পাচ্ছে ওর। নিলয়কেও পাচ্ছে না, কি করবে বুঝতে পারছে না নিশি। চার্চের দিকে তাকায়। বিরাট বড় চার্চ বানিয়েছে নিশিদের পরিবার। নিশি সেদিকে যায়। নিশি চার্চে এসে বসল। অনেক বড় একটি চেয়ার। নিশি মাঝের দিকে টেবিলে এসে বসে যিশুর মূর্তির দিকে তাকিয়ে আছে। ফাদার আসে নিশির সামনে। নিশিকে বলে, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ফায়দার পৃথিবীতে কি ধর্ম নিয়ে মানুষের বিচার করতে শিখিয়েছে ঈশ্বর? না, ঈশ্বর সবাইকে সমানভাবে দেখার নির্দেশ দিয়েছেন। ধর্ম নিয়ে ঈশ্বর কখনো কারোর সাথে বিবাদ সৃষ্টির নির্দেশ দেয়নি। আমি একজনকে ভালোবাসি, সে মুসলিম। আমাকে কি ঈশ্বর গ্রহণ করবেন না? কেন করবে না? প্রতিটা মানুষের মনে 2 প্রকার ভালোবাসা থাকে। একটা হলো ঈশ্বরের প্রতি, আরেকটা হলো তার প্রিয় মানুষের প্রতি। ঈশ্বর সব কিছু দেখেন আর শোনেন। আমাদের মাঝে তিনি সর্বদা বিরাজ করেন। তোমার প্রতি যদি সেই মানুষটার ভালোবাসার পাশাপাশি ঈশ্বরের প্রতিও ভালোবাসা থাকে, তবে ঈশ্বর কখনো তোমাকে ছেড়ে যাবে না। ধন্যবাদ ফায়দার। ফাদার চলে যায় নিশির সামনে থেকে। নিশি চুপচাপ বসে কান্না করছে। নীলয়ের কথা ভাবছে সে। হঠাৎ কে যেন পাশে আসলো। নিশি তাকায় না। কিছু সময় পর পাশ থেকে সে বলে ওঠে, যিশুর সাথে কথা বলা কি শেষ হয়েছে? নিশি চমকে ওঠে। ঘুরে তাকিয়ে দেখে নিলয় বসে আছে। নিলয়কে দেখেই নিশি আরও কেঁদে ফেলে। নিলয় হাত বাড়াতেই নিশি এসে জড়িয়ে ধরে। নিলয়ের বুকে একদম লেপ্টে গিয়ে বলে, তুমি অনেক খারাপ। আমার থেকে কেন দূরে যাও? বলেছিলাম তো আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। তবুও কেন চলে গিয়েছ? তোমাকে আমি খুন করে রাখবো। আচ্ছা, খুন করিও, তারপর আদিয়ার সাথে বিয়ে করার ধান্দা, তাই না? বুঝি আমি। জানি সেটা। এই না, এমন করব না। খুন করব না তোমাকে। তুমি অনেকই খারাপ। ফাদার আসে সেখানে। ওদের দুজনকে দেখে হাসতে থাকে। নিশি নিলয়কে ছেড়ে দেয়। নিলয়ের হাত ধরে বসে আছে। নিলয় বলে, ফাদার, কাউকে ভালোবাসার কি অপরাধ? না, কোনো অপরাধ না। ভালোবাসা হলো প্রকৃতির নিয়ামত, সৃষ্টির বিশেষ অংশ। সৃষ্টি টিকে আছে ভালোবাসায়। ঠিক আছে ফাদার, ধন্যবাদ। ঈশ্বর তোমাদের ভালো করুক, ভরসা হারিও না। ঈশ্বর সদা আছেন, তোমাদের মঙ্গল কামনা করি। ফাদার চলে যায়। নিশি নিলয়ের কাঁধে মাথা রাখে। নিশি কাঁদতে কাঁদতে বলে, তুমি জানো আমার কত কষ্ট হয়েছিল? তোমাকে কত কল করেছি আমি। যা করব এখন থেকে সব তোমাকে বলে করব। তোমার অনুমতি নিয়েই করব।
তবুও তুমি আমাকে ছেড়ে যাবে না? আচ্ছা, আঙ্কেল আমার বিয়ে ঠিক করেছেন ওই ছেলের সাথে। আমি এখন কি করব বলে দাও নিলয়। বিয়ে করতে রাজি হবা? কি? তুমি পাগল? আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করছি না। আর তোমার না আমাকে বিয়ে করার কথা ছিল? যদি সৃষ্টিকর্তার সব নাম আমি বলে দিতে পারি, আমি সব পারবো। এগুলো কারোর জন্য মুখস্থ করতে হয় না, আল্লাহকে ভালোবাসলেই করতে হয় পাগলি। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি চলো, বিয়ে করব। না, এখন না। আদিয়ানের সাথে বিয়ে করতে রাজি হয়েছ? তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো? হ্যাঁ, নিশি যেটা বলছি সেটা করো। আদিয়ান তোমাকে বিয়ে করতে পারবে না। তোমাকে আমি সবার সামনে থেকেই নিয়ে যাব। প্রমিস করছো তো? আর সেদিন কিন্তু বিয়ে করব আমরা। ঠিক আছে। না, মাথা চুয়ে প্রমিস করো, আমি বিয়েতে রাজি। আচ্ছা বাবা, এখন বাড়িতে যাও, আমার কাজ আছে। ফোন করে পাবা না। আমি সময় মতো চলে আসবো, আমাকে নিয়ে ভাবতে হবে না। সবার সামনে বিয়ের জন্য প্রস্তুতি নাও। নিলয় চার্চ থেকে বের হয়ে আসে। নিশির অনেক খুশি লাগছে। নিশি প্রায় নাচতে নাচতে বাড়িতে আসে। বাড়িতে এসেই সোজা বলে দেয়, আঙ্কেলকে জানিয়ে দাও আমি বিয়ে করব আদ্রিয়ানকে। কি বলিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি ঠিক আছি মা, সময় মতো বুঝবা। নিলয়ের কি হবে? সে কি, তোমরা না নিলয়ের থেকে দূরে সরতে বলতে? এখন নিলয়কে ছেড়ে আদ্রিয়ানকে বিয়ে করব, সেটা কি তোমরা মেনে নিতে পারছো না? এটা কোনো কথা? নিশির কথা শুনে বাড়ির সবাই অবাক হয়। নিশির নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে, না হলে নিশি কখনোই এমন করবে না। নিলয় জিশানদের কাছে আসে। জিশানেরা নিশির অফিসেই বসা। নিলয়কে দেখে সবাই উঠে দাঁড়ায়। নিলয় সোজা নিশির চেয়ারে গিয়ে বসে। নিলয় জিশানদের বলে, দুদিন পর নিশির বিয়ে হচ্ছে আদিয়ানের সাথে। তোমরা কি এই বিয়েতে আদিয়ানকে তোমাদের দুলাভাই হিসাবে মেনে নিতে পারবে? না না, এটা কেন হবে? নিশা আপু তো আপনাকে অনেক পছন্দ করে, তাহলে ওর সাথে কেন বিয়ে হবে? সে রাজি হয়েছে? না, তবে আমি রাজি করিয়ে আসছি। কি? কেন? কারণ আছে, শোনো। যেদিন বিয়ে হবে সেদিন ওদের একটা বিশেষ ফেস্টিভ্যাল আছে, আর সেদিন তোমরা ওই ফেস্টিভ্যালের বাইরে থাকবে। ও, এবার বুঝতে পারছি। চিন্তা করবেন না ভাইয়া, আমরা সব কিছু দেখব। বিয়ে আটকে দেব ঠিক সময়ে। তোমাদের সেটা করতে হবে না। তোমরা দেখবে আদিয়ান যেন বিয়ে অবধি নিশিকে নিয়ে না যেতে পারে। আদিয়ানের সাথে কথা বলবা, তাকে কথা বলে আটকে রাখবা, চেষ্টা করবা। বাকিটা আমি দেখব। ঠিক আছে ভাই, আমরা সব করব। নিলয় সেখান থেকে চলে আসে। নিলয় অফিস থেকে বের হয়ে মেহরাব সাহেবকে কল দেয়। মেহরাব সাহেব নিলয়ের ফোন পেয়ে দ্রুত রিসিভ করে। স্যার, সময় হয়ে গেছে এবার সব কিছু রিভিল করা। আপনি রেডি হন, জরুরি ঘোষণা দেন। আপনাকে এইসব তথ্য কে দিয়েছে, কিন্তু আমি যখন বলবো তখনই আপনি ঘোষণা দেবেন। তুমি কবে আসবে এখানে? সময় মতো আসবো। আমার শেষ একটা কাজ বাকি, তারপর পুরো দেশকে চিনিয়ে দেব আমি কে। ঠিক আছে, যেভাবে চাও সেভাবে হবে। নিলয় ফোন কেটে দেয়। অর্ককে কল করে নিলয়। অর্ক কল রিসিভ করেই বলে, ভাইয়া, নিশি ভাবির অবস্থা। চুপ থাক, ওর সাথে দেখা করেছি। শোন, সব কিছু রেডি আছে। তোকে যা বলা হয়েছিল সেভাবে করবি, কোনো যেন ভুল না হয়। কোনো ভুল কিছু পেয়েছো? কাজ হয়ে যাবে, তুমি নিশ্চিত থাকো। এবারের মিশন কিন্তু ফাইনাল হতে যাচ্ছে। এরপর থেকে এখানে আমরাই থাকছি না। তাহলে নিশি আর জেরিনের কি হবে? জেরিনকে সাথে নেবি। এখন যা কাজ দিয়েছি সেটা কর, একদম হুবাহু কাজটা করতে হবে, কোনো রকম যেন পরিবর্তন না হয়। নিলয় ফোন কেটে দেয়। অর্ক তার কথা মতো কাজে লেগে পড়ে। কালকে নিশির বিয়ের দিন। ঘড়িতে রাত 3টে বাজে। বাংলাদেশের সবার ফোনে একটা রাশিয়ান নাম্বার থেকে কল করা হয়েছে। সবাই রাত 3টের দিকে ফোনে কল পেয়ে রিসিভ করার চেষ্টা করে, কিন্তু রিসিভ হলেও সেটা আবার কেটে যায়। অ্যানিমাস সবাইকে কল করেছে। অ্যানিমাস সব বড় বড় ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিভি সিস্টেম সব হ্যাক করে নিজের কন্ট্রোলে করে নিয়েছে। সবার ফোনটাও নিজে নিজে কাজ করছে। অনেকে টিভি অন করে, আবার অনেকে ফোন হাতে নিয়ে বসে থাকে। অ্যানিমাস বলে, জজ মিস্টার সোহেল আহমেদ, তিনি তার কেরিয়ারকে অনেক মামলায় বিচার করেছে, কিন্তু তিনি কখনো সঠিক বিচার করেননি। এদেশের গরিব নয়, এদেশের প্রতিটা ক্ষমতাধর চেয়ারে যারা বসে আছে তারা এই দেশের মানুষের
ঘামের টাকা মেরে নিজেদের অ্যাকাউন্ট ভর্তি করেছে। এর মধ্যে সোহেল হলো একটা জানোয়ার। সে কেসের আগে নিজেদের উকিল ঠিক করে নেয়, অনেক অনেক টাকা নিয়ে ক্লেম ক্লোজ করে দেয়, নিজের পক্ষে রায় দেয়। এটা শুনে নিশ্চয় মনে হচ্ছে আমি এত কিছু জানলাম কীভাবে। আমি এই দেশের প্রতিটা ক্ষমতাবান চেহারে বসে থাকা মানুষের চেহারে বসার পরের সব খবর জানি, কিন্তু এক এক করে সবাই যে জায়গায় পথ হারাবে আমি সবাইকে সেখান থেকে নামাবো। আজকে সোহেলের অ্যাকাউন্ট হ্যাক করতে যাচ্ছি। আপনারা সবাই আজকে আমার সাথে লাইভ হ্যাক দেখবেন। অ্যানিমাস কথাটা বলে ক্যামেরা নিয়ে বাইরে আসে। ঠিক সে সময় কারাগার থেকে ফাঁসির আসামি শুভ্রকে নিয়ে প্রিজন ভ্যানটি রওনা দেয়। সেই গাড়িতে থাকা সব পুলিশরা ফোন হাতে নিয়ে অ্যানিমাসের লাইভ দেখছে। সবার মনোযোগ সেই দিকে। খালি গাড়িগুলো ড্রাইভার সামনের দিকে ফোকাস রেখেই গাড়ি চালাচ্ছে। অ্যানিমাস হাঁটতে হাঁটতে পদ্মা ব্যাংকের সামনে আসে। এখানে সিকিউরিটি বেশ টাইট। ওরাও লাইভ দেখছে ফোন হাতে নিয়ে। ওরা দেখতে থাকে অ্যানিমাস তাদের ব্যাংকের সামনে এসেছে। অ্যানিমাস সেখান থেকে ডেজলাইতে আসে, যদিও ফেসে মাস্ক পরা। সে আবার বলে, এটাতে আছে অনেক বড় পদের মানুষের টাকার অ্যাকাউন্ট, কিন্তু আমি জানি সোহেলের অ্যাকাউন্ট সিরিয়াল নাম্বার হলো 761, আর সেটাতে হাজার হাজার কোটি টাকা আছে। তার অ্যাকাউন্ট নাম্বারটাও আমার কাছে আছে। তার অ্যাকাউন্ট আমি হ্যাক করে পাসওয়ার্ড বদলে ফেলেছি। এখন শুধু পাসওয়ার্ড দিব আর টাকা মেশিন থেকে টাকা বের হতে থাকবে। অ্যানিমাস সিকিউরিটি গার্ডের দিকে কতগুলো গ্যাস বোম ছুড়ে দেয়। সেটাও লাইভে দেখে সারা দেশের মানুষ। প্রিজন নিয়ে যাওয়ার পুলিশেরাও দেখতে পায়। হঠাৎ তারা অনুভব করে ওদের গাড়ির উপর টপ টপ করে কিছু একটা পড়ছে। প্রিজনের ভেতরে শুভ্র বসা, হাতে শিকল পরানো। একজন অফিসার বলে, মনে হয় আসামি গাড়িতে ধাক্কা দিচ্ছে, কেউ নেই। অ্যানিমাসের লাইভ দেখুন, কি সাংঘাতিকভাবে টাকা হ্যাক করেছে, দেখুন সবাই। অ্যানিমাস ব্যাংকের ভেতরে আসে। ততক্ষণে রেড সিগন্যাল বেজে ওঠে। থানা থেকে সব পুলিশ ব্যাংকের সামনে আসে। ড্রোনের সাহায্যে সেই সবও লাইভ দেখতে থাকে। সব অফিসার ফোন হাতে নিয়ে লাইভ দেখছে অ্যানিমাস ব্যাংকের ভেতরে কি কি করছে। সব সিকিউরিটিদের গ্যাস বোমা দিয়ে অজ্ঞান করে দিয়েছে অ্যানিমাস। পুলিশ পুরো ব্যাংকটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। হেলিকপ্টার নিয়ে ব্যাংকের চারপাশে উড়ে বেড়াচ্ছে পুলিশ। অ্যানিমাসকে ধরার জন্য সব পুলিশ এবার বেশ কড়া নজর রাখছে। এই মিশনের দায়িত্বে আছে জাহিদ। জাহিদ বাইক নিয়ে জোরে বলে, লাইভে অ্যানিমাস শব্দ করে হাসে ব্যাংকের ভেতরে। অ্যানিমাস হাসি থামিয়ে বলে, অফিসার, ডু আর ডাই, আই অ্যাম কামিং, ইউ ওয়ান্ট অ্যারেস্ট মি। গাড়ির ড্রাইভার ব্রেক করে। সামনের জিপ গাড়ির সামনে একটা বাইক রাখা। রাস্তায় আড়াআড়িভাবে বাইকটা পড়ে আছে, আর বাইকের নিচে একজন পড়ে আছে। রাস্তার উপরে রক্ত লেগে আছে। ড্রাইভার বলে, স্যার দেখুন, সামনে কেউ অ্যাক্সিডেন্ট করেছে, মনে হয় মরে গেছে। গাড়ি থেকে চারজন পুলিশ নামলো। 3টে গাড়ি যাচ্ছে এই রাস্তা দিয়ে। প্রথমে পুলিশের জিপ, মাঝখানে প্রিজন ভ্যান, আর লাস্টে আছে আরও একটি পুলিশ গাড়ি। 5 জন বাইকের কাছে আসে। লোকটাকে একজন অফিসার ডাকে। এই, কে আপনি? বাইকের নিচে পড়ে থাকা লোকটা কোনো কথা বলে না। লোকটার গায়ে হাত দিতে যাবে, ঠিক তখনই ঠাস ঠাস করে কতগুলো স্টিকি বোমা ফাটতে শুরু করে। পুলিশের সবগুলো গাড়িতে বোমা পড়তে শুরু করেছে, আর গাড়িগুলোতে আগুন লেগে যায়। সেখানে ড্রোন থেকে কতগুলো গ্যাস বোম পড়ে আছে। পুলিশ অফিসার দ্রুত কন্ট্রোল রুমে ফোন করে। রেড সিগন্যাল সুইচ চাপে, কিন্তু সবাই তখন অ্যানিমাসকে নিয়ে ব্যস্ত। কন্ট্রোল রুম থেকে কোনো বার্তা আসে না, চারপাশে কেবল ধোঁয়া আর ধোঁয়া। হঠাৎ কতগুলো ড্রোন থেকে মিনি বোম নিক্ষেপ করা হয়, আর সাথে সাথে পুলিশদের গাড়ি ব্লাস্ট হয়ে গেল। রিফাতেরা ততক্ষণে গাড়ির দরজা ওপেন করে ফেলেছে, কিন্তু ভেতরে শুভ্রের হাতে চেন দিয়ে আটকানো। আলিফ ড্রোন চালাচ্ছে। রিফাত দেখতে পায় শুভ্র বের হতে পারছে না। আলিফকে বলে, তোমার ড্রোনের সাহায্যে জলদি শুভ্রের কাছে কোনো অস্ত্র পাঠাও, সে সেটার মাধ্যমে চেন কেটে বের হবে। ঠিক আছে স্যার, 1 মিনিট টাইম দেন। টাইম নাই, পুলিশেরা প্রিয়জনের দিকে এগিয়ে আসছে, জলদি করো। ঠিক আছে। ড্রোনের সাহায্যে আলিফ একটা পিস্তল পাঠায় শুভ্রের কাছে। শুভ্র পিস্তলটা নিয়ে শিকলে গুলি করে শিকল ছাড়িয়ে সে বাইরে আসতেই দেখতে পায় একটা বাইক থেকে একজন ছেলে লেজার লাইট মারছে শুভ্রের চোখের দিকে।
চিৎকার করে বলে, লেজার লাইটের দিকে এগিয়ে আসো। শুভ্র এগিয়ে যায়। একটা বাইক দেখতে পায়। শুভ্র সেই বাইকে উঠে পড়ে। তারপর বাইকটা সেখান থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই শুভ্রকে নিয়ে চলে যায়। আলিফ দ্রুত তার ড্রোনগুলোকে ব্লাস্ট করে দেয় সেখানে। 1 মিনিটের ভেতরে সবগুলো ড্রোন সেখানে ব্লাস্ট হয়। অ্যানিমাস সবগুলো টাকা একটা রোবোটিক ব্যাগে ভরল। তারপর সেই ব্যাগ কাঁধে নিয়ে একটা সুইচ অন করতেই ব্যাগটা ছোট হয়ে যায়। অ্যানিমাসের ফোনে একটা মেসেজ আসে, মিশন ডান। অ্যানিমাস লাইভে থেকে বলে, অফিসার, আমি হ্যাকার সাথে টেকনোলজিস্ট। অ্যানিমাস লাইভ বন্ধ করে দেয়। বেরিয়ে আসে অ্যানিমাস। সাথে সাথে শখানেক বন্দুকের রেড লেজারের লাইট অ্যানিমাসকে তাক করে রাখে। অ্যানিমাস হাত উঠিয়ে স্যারেন্ডার স্টাইলে দাঁড়ায়। জাহিদ তখন মাইক হাতে বলে, অফিসার, নো ফায়ার। অ্যানিমাস অবশেষে সিলিন্ডার করলো পুলিশের কাছে। তোমার সব খেল খতম হয়ে গেছে। আমরা তোমাকে অবশেষে ধরে ফেললাম। অ্যানিমাস শব্দ করে হাসল। তারপর চিৎকার করে কাউন্টডাউন করতে থাকে সে। 1 থেকে 5 অবধি গুনতে থাকে অ্যানিমাস। 5 হতেই অ্যানিমাস তার গা থেকে জ্যাকেট খোলে। গাড়ির সাথে লাগানো কতগুলি বোমা ঝুলিয়ে রাখা, সেটা দেখেই পুলিশেরা ভয় পায়। অ্যানিমাস হাতের ইশারায় ডান পাশের এরিয়ার দিকে সিগন্যাল দেয়। লাইটের সব ফোকাস সেদিকে যেতে থাকে। তখন দেখতে পাই সেখানে শখানেক পুলিশ দাঁড়িয়ে, তার নিচেই অনেকগুলো বোম রাখা। অ্যানিমাস আবার ডান হাত ডান পাশের দিকে ইশারা করে। ডান পাশের বিল্ডিংয়ে বোমা রাখা। জাহিদেরা রাস্তার পাশে দাঁড়িয়ে। আর নিশির সাথে যার বিয়ে হচ্ছে সে হলো আমেরিকান আদ্রিয়ান ডিসুজা। আদ্রিয়ান ব্লেজার পরে স্টেজে এসে নিশির পাশে দাঁড়ালো। সেখানে থাকা অনেক উপস্থিত মানুষ হাততালি দিতে থাকে। আয়ার সাহেব সবার দিকে একবার তাকায়। হঠাৎ করে একজনের দিকে আয়ার সাহেব তাকিয়ে চোখ আটকে গেল। আয়ার সাহেব তাকে দেখে ভয়ে এক পা পিছিয়ে যায়। সে চুপচাপ হয়ে চেয়ারে বসে আয়েশের দিকে তাকিয়ে আছে। সেই একজনটা হলো শুভ্র। আয়ার সাহেব আশেপাশে তাকায়। তার সিকিউরিটি কেউ নেই। আয়ার সাহেব পকেট থেকে ফোন বের করে। শুভ্র তখনই উঠে দাঁড়ায়। আয়ার সাহেবের হাত পা কাঁপতে থাকে। শুভ্র এগিয়ে আসতে থাকে স্টেজের দিকে। হাত কাঁপার কারণে আয়ার সাহেবের হাত থেকে ফোনটা পড়ে যায়। শুভ্র সোজা স্টেজে চলে আসে। শুভ্রের দিকে তাকিয়ে আছে সবগুলো মানুষ। শুভ্র আয়াসের কাছে এসে দাঁড়ায়। আয়ার সাহেব সবার দিকে তাকালো। ওদের দিকে তাকিয়ে আছে। আয়ার সাহেব মুচকি হেসে বলে, তুমি এখানে? তো তোমার না আজকে ফাঁসি হওয়ার কথা? শুভ্র মুচকি হাসল। কোমরে গোঁজা পুলিশের সেই পিস্তল, যেটা শুভ্র শিকল কাটার সময় ড্রোনের থেকে পেয়েছিল। আর আছে একটা ছুরি। ছুরিটা শুভ্রের পরিচিত। এই রকম সাইজের ছুরিতে তার মা, বাবা ও বোনকে খুনের অপরাধে গ্রেপ্তার করা হয়। শুভ্রকে কি তাহলে দাঁড়ানো হয়েছে আয়েশকে খুন করার জন্য? কিন্তু কেন? তোমার সাথে আমি পরে কথা বলবো। আয়েশ সাহেব বলে। শুভ্র কোনো কথা বলে না। কোমরে গোজা সেই ধারালো অস্ত্র দিয়ে আয়াস সাহেবের বুকে পরপর 5 বার ঢোকাতেও বের করতে থাকে। সেখানে থাকা সব মানুষ ভয়ে চিৎকার করে ওঠে। আয়াস সাহেব নিচে পড়ে যায়। শুভ্র তখনও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আয়াস সাহেবের গলায় ছুরি দিয়ে পোজ দেয় 3 বার। গলার হাড় কেটে ফিনকে দিয়ে রক্ত বেরোতে থাকে। শুভ্র তখনও নিজেকে আটকায় না। ভয়ে কেউ কাছেও আসে না। শুভ্র সারা গায়ে রক্ত লেগে আছে। আয়াস সাহেব সিকিউরিটি গার্ডদের খোঁজার চেষ্টা করে, কিন্তু পাবে কিভাবে? জিশানেরা সবগুলোকে আগে থেকেই সরিয়ে ফেলেছে সেখান থেকে। জিশানেরা জানতো না শুভ্র আসবে আর আয়েশকে খুন করবে। শুভ্রকে 2জন মাস্ক পরা ছেলে আটকায়। তারপর সেখান থেকে টেনে টেনে নিয়ে চলে যায় বাইরে। তারপর একটা গাড়িতে উঠিয়ে শুভ্রকে সেখান থেকে নিয়ে চলে যায় বর্ডারের কাছে। শুভ্রের হাতে পাসপোর্ট ধরিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয় সেই 2জন ছেলে। শুভ্র চলে যায়। এই সব কিছু টিভিতে লাইভ দেখানো হচ্ছে। শুভ্র ইন্ডিয়াতে চলে যেতেই অ্যানিমাস সবার সামনে আসে। সবাইকে বলে, এই যে ওইদিকে কি ভাবছেন? হঠাৎ অ্যানিমেশন লাইভে খুন? আসলে আমার লাইভে সব কিছুই সম্ভব। অ্যানিমাসের লাইভ দেখছে হাজার হাজার খানিক মানুষ।
রিফাতেরাও দেখছে। ওরা ভয় পেয়েছে। শুভ্রকে তাহলে আনানো হয়েছে আয়াসকে খুন করার জন্য, কিন্তু কেন? আয়াসকে সে মারবেই বা কেন? অ্যানিমাস বলে, ছেলেটা যখন 11 বছর বয়স তখন তাকে পুলিশ আটক করে। কেন করে? মা বাবা আর বোনকে খুনের দায়ে। কিন্তু এটা তো শুভ করেনি। যাকে খুন করেছে সে হলো আয়াস। আপনাদের আজকে একটা গল্প বলি, শোনেন। আয়াস সাহেবের স্ত্রী নেই, তিনি বিয়ে করেনি। কেন করেনি জানেন? কারণ সে একজনকে ভালোবাসত। মেয়েটা ছিল মুসলিম ধর্মের। অ্যানিমাসের লাই পুরো দেশ দেখছে এখন, নিশিও দেখছে, জেহান, জামিলা, জেডিন সহ সবাই দেখছে। অ্যানিমাস আবার বলে, মেয়েটার নাম ছিল শোভা। শোভা আপুর বয়স ছিল তখন 20 বছর, আয়াস সাহেবের বয়স ছিল 25 বছর। শোভার পিছন বছর খানিক পড়েছিল। তাকে এক পলক দেখার জন্য কলেজের সামনে বসে থাকতো। শোভা প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে রাজি হয়। আয়াস সাহেবকে ভালোবাসার গ্রহণ করে সে। এইভাবে আরও 1 বছর সম্পর্ক এগিয়ে যায়। শোভা জানতো না আয়াস খ্রিস্টান। এই কথাটা শোভার পরিবার জেনে ফেলে। একজন মুসলিম ঘরের মেয়ে অন্য ধর্মের ছেলেকে ভালোবাসবে, এটা ঠিক থাকলে মেনে নেওয়াটা সহজ নয়। শোভাকে বাড়ি থেকে বের হতে দেয় না তার পরিবার। আয়াস সাহেব রোজ বাড়ির সামনে ঘুরঘুর করত। একদিন তিনি সহ্য না করতে পেরে বাড়িতে আসে শোভাকে দেখার জন্য, শোভাকে পাবার জন্য। তার মা বাবা সাথে কথা বলে। আয়াস সাহেব জানায়, যদি স্বেচ্ছায় শোভাকে আমার হাতে তুলে না দেন, তাহলে তাকে জোর করে তুলে নিয়ে একটা বাচ্চা দিয়ে ছেড়ে দেব, তখন কি করবেন? শোভার বাবা আয়াসকে চড় দেয়। আয়াস রেগে বাড়ি থেকে ছুরি দিয়ে শোভার মা বাবাকে মেরে ফেলে। শোভা সেটা বাধা দিতে আসলেই শোভাকেও মেরে ফেলে। শোভাকে বলে, তুই যদি আমার না হোস তাহলে আর কারো হতে পারবি না। খুনটা শুভ নিজ চোখেই দেখে। আয়াসে বুদ্ধিমান ছিল, খুন করে শুভকে কাছে ডাকে। তারপর শুভের হাতে ছুরিটা দিয়ে বাড়িতে থাকা সব সোনার টাকা নিয়ে পালিয়ে এসে নিজের সাম্রাজ্য গড়ে তোলে। সে শুভ আজকে প্রতিশোধ নিল। খুনের বদলে খুন, সব শেষ। আমি চলে যাচ্ছি এখান থেকে। অ্যানিমাস নাও ডেড, গুড বাই। অ্যানিমাস কথাগুলো বলে স্ক্রিন থেকে চলে যায়। জেহানা, জামিলা হতাশ হয়। নিশিকে ডাকে, কিন্তু নিশি কোথায়? আদ্রিয়ান আর নিশিকে কোথাও দেখা যাচ্ছে না। সারা গির্জা, বাড়ি, এলাকা সব জায়গাতে খুঁজেও দুজনকে পাওয়া যায় না। সবাই হতাশ হয়ে বসে আছে। তখনই জেহানের ফোনে একটা কল আসে। পলাশ কল করেছে। জেহান রিসিভ করে। হ্যালো, কে? জোহান সাহেব, আপনার মেয়ে নিশি তো আমার কাছে, তাকে তো তুলে নিয়ে আসছি। আমার ছোট ছেলে রাজকে নিশি মেরে ফেলেছিল, নিশিকেও তো মেরে ফেলবো। পলাশ, আমার মেয়ে যদি কিছু হয় তোকে আমি খুন করে দেব, এই বলে দিলাম। আরে চুপ করেন তো। খুন? নিশিকে জ্যান্ত দেখতে চাইলে এখনই চলে আয় আমার ঠিকানায়। তোরা দুজনই আসবি, দেরি করলে লাশটাও পাবি না। পুলিশ থেকে দূরে থাকবি। পলাশ ফোন কেটে দেয়। জেহান জামিলাকে জড়িয়ে ধরে। ওরা নিশি আর আদ্রিয়ানকে তুলে নিয়ে গেছে। নিশিকে ওরা মেরে ফেলবে, আমাদের যেতে হবে। জেহানের কথা শুনে জামিলা বলে, পুলিশকে সাথে নিয়ে যায়। জেহান বলে, পুলিশ নিয়ে গেলে ওরা নিশিকে আমাদের সামনেই মারবে। তাহলে আমরা আমাদের মেয়েকে বাঁচাবো কিভাবে? জানি না। নিলয়কে জানাই। জামিলা ফোন নেয়, নিলয়কে কল দেয়। নিলয় রিসিভ করে। বাবা, নিশিকে পলাশ তুলে নিয়ে গেছে। চিন্তা করবেন না, আমি আসছি। নিলয় ফোন কেটে দেয়। জামিলা আর জেহান পলাশের বলা ঠিকানায় চলে আসে। ফ্যাক্টরির দরজায় কড়া নাড়া শব্দ। মাজেদ গিয়ে দরজা খুলে দেয়। জেহান আর জামিলাকে দেখে। মাজেদ ওদেরকে ভেতরে নিয়ে আসে। নিশিকে দেখতে পায় ফ্লোরে পড়ে আছে, চোখ দুটো খোলা, তবে অনেক রক্ত বেরোচ্ছে। নিশির অবস্থা দেখে দৌড়ে যায় ওনারা দুজন। নিশিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে দুজন। মা ওঠ, আমরা এসেছি। মা বাবা, তোমরা কেন এসেছো? ওরা তোমাদেরকে মারার জন্য ডেকেছে। চলে যাও তোমরা। তোকে রেখে যাব না মা। কে তোর এই অবস্থা করেছে? নিশির হাতে পায়ে ছুরির আঘাত, মাথাতেও বাড়ি দেওয়া হয়েছে। নিশি কোনো রকমে কথা বলছে।
জেহান সাহেব চিৎকার করে সামনে থাকা পলাশের দিকে এগিয়ে যায়, জামার কলার ধরে পলাশের গালে একটা ঘুষি দিয়ে বলে, আর আমি জানোয়ার, আমার মেয়ের সাথে কি করেছিস? ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, ও মরে যাবে। পলাশ জেহানকে একটা জোরে লাথি দেয়। জেহান দূরে গিয়ে পড়ে। জামিলা পলাশের কাছে আসে। পলাশের গালে একটা চড় দিতেই কবির এসে জামিলার গালে দুটো চড় দেয়। উনিও পড়ে যায় নিচে। নিশি চিৎকার করতে গিয়েও পারে না, খালি আস্তে গলায় বলতে থাকে, আমার বাবা মাকে ছেড়ে দিন। সবাই হাসতে থাকে। নিশির কাছে আসে পলাশ। জেহান এসে পলাশের পা জড়িয়ে ধরে বলে, আমার মেয়েকে মারিস না। আদ্রিয়ান কোথায়? তাকে মেরে ফেলেছিস? ছাড় শালা। সবাই ঘুরে তাকায়। আদ্রিয়ানের হাতে ছুরি। এগিয়ে আসে ওদের দিকে। আদ্রিয়ানের মুখে হাসি। একটা চেয়ারে এসে বসে। জেহানেরা অবাক হয়। আদ্রিয়ান ওদের দিকে তাকিয়ে হেসে বলে, আঙ্কেল, আমি তো আদ্রিয়ান না, আমি তন্ময়। পলাশ হলো আমার বাবা, আর রাজ হলো আমার ছোট ভাই। নিশি তাকে মেরে ফেলেছিল। নিশিকে মারার জন্যই আপনার সাথে খাতির করি, তারপর এখানে আসি। এখন তো আপনাদের মরতেই হবে আঙ্কেল। কুত্তার বাচ্চা, তোকে বিশ্বাস করে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম তোর কাছে, কিন্তু তুই। হাহা, সব লস হয়ে গেল তাই না? ওই নাটক বন্ধ করে সবগুলোকে বেঁধে ফেল, তারপর পিস্তল দিয়ে শ্যুট করে মারবো। মাজেদ সবগুলোকে বাঁধে। আদ্রিয়ান বলে, প্রথমে কাকে মারবো? রক পেপার সিজার খেলি ড্যাড। যে জিতবে সে যাকে ইচ্ছে মারবে। আচ্ছা, শুরু করি। তিনজনের গেমসটা শুরু করে। প্রথমেই পলাশ জিতে যায়। পলাশ বলে, আমি নিশিকে মারব। আদ্রিয়ান হেসে বলে, শিওর ড্যাড। পলাশ পিস্তল হাতে নেয়। নিশির দিকে তাক করে ধরে। জেহান বলে, আমার মেয়েকে মারিস না প্লিজ, ওকে ছেড়ে দে। চুপ কর শালা। পলাশ গুলি করতে যাবে, ঠিক তখনই ফ্যাক্টরির গেটে ধুমধাম করে ধাক্কা দেওয়ার শব্দ হয়। সবাই দরজার দিকে তাকায়। আহ, এই সময় কে আসলো? দেখ তো মাজেদ, শালা যেই আসুক গেটেই মেরে ফেলবি। এই নে পিস্তল। পলাশ মাজেদের দিকে পিস্তলটা ছুঁড়ে দেয়। মাজেদ পিস্তল ক্যাচ করে দরজার দিকে আসে। দরজা খুলে দেখে কেউ নেই। মাজেদ বলে, কে রে ভাই, কে আসছিস? মাজেদ চিৎকার করে বলতে যাবে কেউ আসেনি, ঠিক তখনই একটি গুলি চলার শব্দ হয়। পলাশ হেসে বলে, মাজেদ তো দেখি সত্যি মেরে দিল। মনে হয় বেচারা ডেলিভারি বয় হবে, খাবার দিতে আসছিল। ঠিক তখনই দুটো গ্যাস বোম ভিতরে এসে পড়ে। কয়েক সেকেন্ড পরে ঠাস করে ব্লাস্ট হয়। দরজায় ধোঁয়ার কারণে কিছুই দেখা যায় না। 1 মিনিট পর ধোঁয়া সরলে কাউকে হেঁটে আসতে দেখে সবাই। সবাই পায়ের দিকে তাকিয়ে আছে। পা থেকে চোখ উপরে সরিয়ে নিতেই দেখে অ্যানিমাস দাঁড়ানো। অ্যানিমাসকে সবাই চেনে, কারণ পরিচিত হ্যাকার মাস্ক পরা। কিন্তু অ্যানিমাস এখানে? অ্যানিমাসকে দেখেই সবাই ভয়ে আটকে ওঠে। অ্যানিমাসকে দেখে আদ্রিয়ান ঘাবড়ে যায়, তবুও স্বাভাবিকভাবে বলে, বস, আপনি এখানে? আপনাকে তো সশরীরে দেখা যায় না। আজকে আপনি এখানে আসলেন? কিন্তু বস, এখানে তো আপনার কোনো কাজ নেই। আপনার কাজ তো ব্যাংকে। সেখানে যান, আমার পার্সোনাল কাজে ব্যস্ত। শুধু শুধু আমাদেরকে। আদ্রিয়ান পুরো কথা শেষ করতে পারে না। অ্যানিমাস আদ্রিয়ানের হাতে গুলি করে। আদ্রিয়ান চিৎকার করে। সবাই ভয়ে অ্যানিমাসের দিকে তাকিয়ে আছে। পলাশ বলে, শালা শুয়োরের বাচ্চা, আমার ছেলেকে মারলি? তোকে আমি। অ্যানিমাস পলাশের কপালে গুলি করে। পলাশ কবিরের উপরে গিয়ে পড়ে, সাথে সাথেই মারা যায়। ভয়ে সবাই চিৎকার করে ওঠে। অ্যানিমাস এগিয়ে আসে নিশিদের দিকে। নিশির বাঁধন খুলে। জেহানো আয়াসের বাঁধনও খুলে দেয়। অ্যানিমাসের দিকে ভয়ের তো দৃষ্টিতে তাকাচ্ছে সবাই। অ্যানিমাস সোজা হয়, গা থেকে জ্যাকেট খুলল। ভেতরে একটা কালো টি শার্ট পরা। হাতের থেকে গ্লাভস খুলল, মুখ থেকে মাস্ক সরিয়ে সামনে দেখায়। সবাই অ্যানিমাসকে দেখে অবাক হয়ে গেছে, কারণ অ্যানিমাসের আড়ালে যে ছিল সে হলো নিলয়। নিলয় সবার দিকে তাকিয়ে বলে, আদ্রিয়ান, শুভকে চিনিস?
তুই তো শালা শুভকে সেদিন নিশিকে নিয়ে পালিয়ে এসেছিস। আমাকে ঠিকমতো না চিনলেও শুভকে চিনিস ভালো করে। মনে পড়ে আমার বাবা যেদিন প্রথম এই শহরে এমপিতে দাঁড়িয়েছিল, সেদিন রাস্তার মাঝে তুই আমার বাবাকে মেরেছিলি, তারপর পালিয়ে আমেরিকাতে চলে যাস। তোর বাবা তারপর থেকে এমপি নির্বাচন করে এখানে। শুভর বাড়িতে আমি ছিলাম সেদিন। আয়েশকে আমি খুন করতে দেখি, আর শুভ আমার বাবাকে তোকে খুন করতে দেখে। দুজনে দৌড়ে আসিস দুজনের বাড়ির দিকে। আমি যে দেখে আমার বাবা মরে গেছে, শুভ যে দেখে ওর মা বাবা মরে গেছে। আমরা বন্ধু ছিলাম, এক স্কুলে পড়তাম। তুই তো ফেল করে আমাদের জুনিয়র হয়ে গিয়েছিলি, চিনতে পারলি না আমাকে ঠিক মতো? আমি সেই নিলয় যাকে একবার ক্লাসে মারতে চেয়েছিলি। তোকে সিগারেট খেতে দেখছিলাম বলে সেটা টিচারকে বলেছিলাম। তোকে খুঁজতে এখানে আসা আমার। তোর ফোন বের কর, প্রধানমন্ত্রী মেহরবের ভাষণ হচ্ছে, দেখ কি বলছে। নিশিদের দিকে নিলয় ফোন বাড়িয়ে দেয়। সবাই ফোনে মেহরাবের ভাষণ শুনতে থাকে। তো আপনাদেরকে বলেছিলাম আমাকে এত দূরে আসতে কে সবচাইতে সাহায্য করেছে, সে হলো নিলয়। স্ক্রিনে নিলয়ের ছবি দেওয়া হয়। মেহরাব সাহেব আরও বলে, সে আমার জন্য সিক্রেট অফিসার হিসেবে কাজ করেছে। আমার গার্ড ছিল সে। কিন্তু প্রথমে নিলয় ছিল মিলিটারির স্পেশাল ফোর্সের একজন আর্মি। বর্তমানে তাকে আমি সেনাবাহিনীর সেনা প্রধান নিযুক্ত করছি। আরেকটা কথা, সবার সিক্রেট তথ্য নিলয় আমাকে দিয়েছিল। নিলয়ের আরও একটা পরিচয় আছে, সেটা না হয় অজানাই থাক। মেহরাব সাহেব বক্তৃতা শেষ করে। নিলয় আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, সে আরও একটা পরিচয় হলো আমি এনিমাস, যেটা এখানে থাকা 3 জন লোক জানে, নিশি, জেহান সাহেব আর জামিলা। কিন্তু এখানে তো আমরা 5 জন। আদ্রিয়ানের কথা শেষ হতেই কবিরকে গুলি করে নিলয়। নিলয় বলে, বলেছি না 3 জন। নিলয়, আমাকে মারিস না প্লিজ, আমি চলে যাব এখান থেকে। নিশি চোখ বন্ধ করো। ওরা চোখ বন্ধ করতেই নিলয় তার পায়ের জুতোর ফাঁক থেকে ছুরি বের করে আদ্রিয়ানের গালের ভেতরে ঢুকিয়ে দেয়, চোখের ভেতরেও ঢুকিয়ে দেয়। তারপর অর্ক মাসুমেরা আসে। সবাই ওদের 3 জনকে নিয়ে চলে যায় সেখান থেকে। নিলয় বলে, চোখ খোলো তোমরা। ওরা চোখ খুলে দেখে কেউ নেই রুমে, শুধু নিলয় দাঁড়িয়ে। নিলয় নিশির কাছে যায়, চিৎকার করে বলে, অর্ক, কাজীকে নিয়ে আয়। সাথে সাথে নিশির লোক আর নিলয়ের লোকেরা ভিতরে প্রবেশ করলো। সাথে কাজীও আছে। অর্কর পাশে জেরিনও আছে। কাজীকে চেয়ারে বসানো হয়। নিলয় বলে, নিশি, আমি কে সেটা নিশ্চয় এখন জানো। তোমাকে কথা দিয়েছিলাম আজকেই বিয়ে করব। সব জেনে তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ করব, ভালোবাসি যে তোমাকে। জেরিন আর অর্ক একে অপরকে ভালোবাসে। অর্ক হলো আমার অ্যাসিস্ট্যান্ট, ওর মা বাবার কাছে বড় হয়েছে আমি। আপনারা তাদের সম্পর্কে মেনে নিন। আর নিশি তো বলেছে আমাদের নিয়মের বিয়ে হবে। কোনো ব্যাপার না। বিয়ের কাজ শুরু হয়। নিশি হাসপাতালের বেডে শুয়ে আছে। খানিকটা আগে নিশির জ্ঞান ফিরেছে। নিশি চোখ খুলে তাকিয়ে দেখে নিলয় পাশে বসা। নিলয় বলে, কেন যে আজকে বিয়ে করলাম? কেন? হাসপাতালে বাসর করতে হবে তো। এই শরত শুরব না, কোলে নাও, আমাকে কোলে নিয়ে ঘুরবা। আচ্ছা। নিলয় নিশিকে কোলে তুলে নিল। হাসপাতাল থেকে বের হয় 2 জন। আজকে ওদের বাসর হবে। থাক, আর নাই বা বললাম। হ্যালো ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট গল্প খুবই তাড়াতাড়ি আসতে চলছে। ধন্যবাদ।